আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আবারও আমন্ত্রণ একটি বিজনেস সঙ্গে আছি রহমান রণ। দর্শক, দেশের ব্যবসা বাণিজ্য, অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ তথ্য স্বয়ংক্রিয় গ্রাফিক্স পদ্ধতিতে পরিবেশন করছে একটি বিজনেস। দর্শক, ওয়ালটন স্মার্ট ফ্রিজের সৌজন্যে শুরুতে পুঁজিবাজারে এই মুহূর্তের খবর জানতে আমরা চলে যাচ্ছি ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ স্টুডিওতে। ডিসিতে আছেন মাহবুব রহমান এবং সিসিতে আছেন করবী শিহাব। রহমান রনু, আপনাকে ধন্যবাদ। সূচক পতনের মধ্য দিয়ে চলছে এই মুহূর্তে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। দেখা যাচ্ছে ডিসির প্রধান ইন্ডেক্সটি এই মুহূর্তে 23 পয়েন্ট নেগেটিভ অবস্থানে রয়েছে, 4876 পয়েন্টে অবস্থান করছে এবং 30 ইন্ডেক্সটি দেখা যাচ্ছে এই মুহূর্তে ব্রেক ইভেন পয়েন্টটি থেকে 1703 পয়েন্টে অবস্থান করছে। লেনদেন ছাড়িয়েছে এখনও পর্যন্ত প্রায় 545 কোটি টাকা। যে কটি প্রতিষ্ঠানের মধ্যে লেনদেন হচ্ছে তাদের মধ্যে 181টি প্রতিষ্ঠানই দর হারিয়ে লেনদেন হচ্ছে, মাত্র 70টি প্রতিষ্ঠান দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে। দিনের এই মুহূর্তে টপ টিয়ারে যে প্রতিষ্ঠানগুলো অবস্থান করছে তাদের মধ্যে প্রথম অবস্থানে বেক্সিমকো ফার্মা রয়েছে। দিনের শুরু থেকে এখনো পর্যন্ত প্রতিষ্ঠানটি প্রায় 78 কোটি টাকা লেনদেন হয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে এনএলআই ফার্স্ট মিউচুয়াল ফান্ড, তৃতীয় অবস্থানে গ্রামীণ স্কিম 2 রয়েছে। এছাড়া পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, বিডি ফাইন্যান্স এবং ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড। এদিকে শতাংশের দিক দিয়ে সবচেয়ে বেশি দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে পিএফ ফার্স্ট মিউচুয়াল ফান্ডে, 10% দর বৃদ্ধি পেয়েছে এখনো পর্যন্ত প্রতিষ্ঠানটি। পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে এসিএমএল আইবিবিএল শরিয়া ফান্ড, রয়েছে এসিএমএল এফবিএসএল গ্রোথ ফান্ড, এছাড়া রয়েছে ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড, সিএপিএম আইবিবিএল মিউচুয়াল ফান্ড, এশিয়ান টাইগার গ্রোথ ফান্ড এবং এনএলআই ফার্স্ট মিউচুয়াল ফান্ড। এদিকে শতাংশের দিক দিয়ে সবচেয়ে বেশি দর হারিয়েছে ফরচুন শু, দ্বিতীয় অবস্থানে রয়েছে শ্যামপুর সুগার মিল, ফাইন ফুডস রয়েছে তৃতীয় অবস্থানে। পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে বিএসসি, রয়েছে একমি ল্যাবরেটরিজ, ফিনিক্স ইন্স্যুরেন্স, এছাড়া রয়েছে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিসেস লিমিটেড, তাকাফুল ইন্স্যুরেন্স এবং ফেডারেল ইন্স্যুরেন্স। এছাড়া সেক্টরেজ মুভমেন্ট দেখা যাচ্ছে শুধুমাত্র মিউচুয়াল ফান্ড সেক্টরে কিছুটা পজিটিভ ট্রেন্ড রয়েছে, বাকি সবকটি সেক্টরে নেগেটিভ ট্রেন্ডের মধ্যে দিয়ে লেনদেন হচ্ছে এই মুহূর্তে ঢাকা স্টক এক্সচেঞ্জে। তো এই ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তে সর্বশেষ খবরাখবর। এখন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তে সর্বশেষ খবরাখবর জানতে চলে যাব সিইসি স্টুডিওতে। সেখানে রয়েছেন করবী শিহাব। ধন্যবাদ মাহবুব রহমান, আপনাকে জানিয়ে দিচ্ছি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের খবরাখবর। ঢাকা স্টক এক্সচেঞ্জের মতো চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও নেগেটিভ ট্রেন্ড অব্যাহত রয়েছে এবং বর্তমানে এর প্রধান ইন্ডেক্স 40 পয়েন্ট কমে গিয়ে 14,025 পয়েন্টে অবস্থান করছে। এছাড়া লেনদেন শুরু হওয়ার 2 ঘন্টা অতিবাহিত হওয়ার পরে 225টি প্রতিষ্ঠানের মধ্যে লেনদেন চলছে, যেখানে 115টি প্রতিষ্ঠান দর হারিয়েছে এবং দর বৃদ্ধি পেয়েছে 67টি প্রতিষ্ঠানের। এছাড়া দর অপরিবর্তিত রয়েছে 43টি প্রতিষ্ঠানের। এদিকে এখন পর্যন্ত 10,45,00,000 টাকারও বেশি লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে। টাকার অঙ্কের লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথমেই অবস্থান করছে অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেড, যেটি 57 টাকা 80 পয়সায় প্রতিটি শেয়ারের হাত বদল চলছে। রয়েছে বেক্সিমকো ফার্মা দ্বিতীয় অবস্থানে 137 টাকায় প্রতিটি শেয়ারের লেনদেন চলছে এবং রয়েছে শাইনপুকুর সিরামিক্স তৃতীয় অবস্থানে 24 টাকা 60 পয়সায় প্রতিটি শেয়ারের লেনদেন চলছে। রয়েছে বেক্সিমকো লিমিটেড 23 টাকা 20 পয়সায় প্রতিটি শেয়ারের লেনদেন চলছে এবং পঞ্চম স্থানে অবস্থান করছে ফার্স্ট বাংলা ফিক্সড ইনকাম ফান্ড, 6 টাকা 30 পয়সা দরের প্রতিটি শেয়ারের লেনদেন চলছে। এদিকে টপ গেইনার্সের তালিকায় প্রথমে অবস্থান করছে গ্রিন ডেল্টা, 10% দর বৃদ্ধি পেয়েছে এটির এবং 62 টাকা 70 পয়সায় প্রতিটি শেয়ারের লেনদেন চলছে। এছাড়াও 10% দর বৃদ্ধি পেয়ে প্রাইম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড রয়েছে দ্বিতীয় অবস্থানে, 7 টাকা 70 পয়সায় লেনদেন চলছে প্রতিটি শেয়ারের। এছাড়া পরবর্তী অবস্থানে দেখতে পাচ্ছি এসিএমএল লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ডকে, যেটি 9.92% দর বৃদ্ধি পেয়ে 13 টাকা 30 পয়সায় লেনদেন চলছে। এছাড়াও রয়েছে এসিএমএল গ্রোথ ফান্ড, রয়েছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এছাড়াও
এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডকে দেখতে পাচ্ছি টপ গেইনার্সের তালিকায়। এছাড়াও টপ লুজার্সের তালিকায় প্রথমেই অবস্থান করছে ফাইন ফুডস, যেটি 9.87% দর হারিয়েছে এবং 50 টাকা 20 পয়সায় প্রতিটি শেয়ারের লেনদেন চলছে। রয়েছে মাইডাস ফাইন্যান্স, প্রভাতী ইন্স্যুরেন্স, ইমাল অয়েল রয়েছে চতুর্থ অবস্থানে 7.34% দর হারিয়ে 10 টাকা 10 পয়সায় প্রতিটি শেয়ারের লেনদেন চলছে। এছাড়া রয়েছে ফরচুন শুজ, রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন, এছাড়াও প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেডকে দেখতে পাচ্ছি দশম অবস্থানে 5.66% দর হারিয়ে 58 টাকা 30 পয়সায় প্রতিটি শেয়ারের লেনদেন চলছে। তো এই ছিল এখন পর্যন্ত চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের খবরাখবর। করবীয় মাহবুব, আপনাদেরকে অনেক ধন্যবাদ। দর্শক, ওয়ালটন স্মার্ট ফ্রিজের সহযোগিতায় জেনে নিলাম দেশের পুঁজিবাজারের এই মুহূর্তের খবরাখবর। দর্শক, এখন রয়েছে দেশের ব্যবসা বাণিজ্য পরিস্থিতি ও সিরামিক খাত নিয়ে বিশেষ আলোচনা। এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস বাংলাদেশ আইসিএবি-এর সাবেক প্রেসিডেন্ট এবং শাইনপুকুর সিরামিক্স লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির। মোহাম্মদ হুমায়ুন কবির, আপনাকে স্বাগত 21 বিজনেসে। জনাব রওনা, আপনাকে ধন্যবাদ এবং দর্শক শ্রোতাদেরকে শুভেচ্ছা। আমরা করোনার ফার্স্ট ওয়েভ দেখলাম এবং সেকেন্ড ওয়েভ নিয়েও কিন্তু আসলে পুরো বিশ্বই কিন্তু চিন্তিত। তো সেক্ষেত্রে আসলে সার্বিক ব্যবসা বাণিজ্য পরিস্থিতিকে আপনি কিভাবে দেখছেন, কি প্রত্যাশা করছেন সামনে, আসলে কিভাবে ব্যবসা বাণিজ্যে আসলে কোন টেকনিক ফলো করলে আসলে কস্ট মিনিমাইজ করা যাবে, সার্বিকভাবে আসলে কি করলে ভালো হয়, আমাদের একটু দিক নির্দেশনা দেবেন আর কি। আপনাকে ধন্যবাদ। প্রশ্নটা সমসাময়িক এবং চমৎকার। সব ব্যবসা প্রতিষ্ঠানে যারা এখন পরিচালনা করেন, পরিচালনা পর্ষদে আছেন, নির্বাহী হিসাবে কাজ করছেন, সবার জন্য একটা চ্যালেঞ্জিং টাইম। এবং আমরা যারা ইন্ডিভিজুয়ালি এজ এ কনজিউমার, আমরা এজ এ এমপ্লয়ি, আমরা সমাজে যেখানে যে পর্যায়ে আছি না কেন, সবারই একটা উদ্বেগের মধ্যে আছে, স্বাভাবিক পর্যায়ে নাই। সেটা আমাদের একটা পর্যায়ে গিয়েছে, আপনি ঠিকই বলেছেন সেকেন্ড ওয়েভের কথা, যে তাইলে একটা প্রথম ওয়েভ ছিল। তো বিশ্বে যখন মার্চ মাস থেকে স্বাভাবিক, যদিও জানুয়ারি মাসেই চায়নাতে শুরু হয়, বাট ফেব্রুয়ারি মাসে এটা ধাক্কা লাগে ইউরোপে এবং মার্চের মধ্যে মোটামুটি এটার ব্যাপ্তি ঘটে যায় সমগ্র বিশ্বে, বিশেষ করে ইউরোপ এবং উত্তর আমেরিকা এবং প্রধানতম বাজার আমাদের যারা জানেন যে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। তো যেহেতু ইউরোপে এবং আমেরিকাতে মোটামুটি ভাবে রিটেল আউটলেট গুলি সব বন্ধ হয়ে যায় লকডাউনের কারণে, স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। সুতরাং সেখান থেকে যত এবং পার্শ্ববর্তী ভারত এবং চায়না থেকে আমাদের যে সাপ্লাই লাইন, সাপ্লাই ডিসরাপশন ঘটে, এজ ওয়েল এজ আমাদের রপ্তানি বাজারও আপনার বিরাট ধাক্কা খায়। এই জিনিসটা, এই যে ডিসরাপশন এবং ধাক্কাটাকে সামলে ওঠার জন্য আপনারা, আমাদের সরকারও এই যে ফার্স্ট ওয়েভকে আপনারা জানেন যে এটাকে দুইটা কনসেপ্ট, একটা হলো লাইভলিহুড আর একটা হলো লাইফ। সমস্ত যারা গভর্নেন্সের দায়িত্বে আছেন, দেশের শাসন কার্য পরিচালনা, সবার জন্য মানুষের, জনগণের লাইফকে প্রায়োরিটি দিতে হয়েছে। যেহেতু জীবনযাত্রা থেকে আপনার অগ্রাধিকার পেয়েছে, সুতরাং লকডাউনের মাধ্যমে সব কার্যক্রমই আপনার বন্ধ হয়ে যায়। তো এক্ষেত্রে স্বাভাবিকভাবে ব্যবসা বাণিজ্যের সমস্ত গতি আপনার একটা স্তর চলে আসে, সাপ্লাই লাইনে ডিসরাপশন ঘটে, এক্সপোর্টে আপনার বাধাগ্রস্ত হয়, অনেক অর্ডার ক্যান্সেল হয়ে যায়, আপনার অনেকটা ডেফার্ড হয়। যে সমস্ত ক্ষেত্রে পেমেন্ট আসার কথা ছিল, বিকজ সমস্ত ওয়েস্টার্ন কান্ট্রিতে আপনার অনেক কোম্পানি আইদার তারা তাদের ভাষায় চ্যাপ্টার 11 অর্থাৎ রিকনস্ট্রাকশনের জন্য কোর্টের দ্বারস্থ হয়, অথবা অনেকে ওয়াইন্ডিং আপকে, মানে কোম্পানি যেটাকে বলা হয় লিকুইডেশনকে অ্যাভয়েড করার জন্য তারা কোর্টের দ্বারস্থ হয়, যেটাকে বলে দে ওয়েন্ট ফর অ্যাডমিনিস্ট্রেশন আন্ডার কোর্ট সুপারভিশন। এটা ইউকে তে, জার্মানিতে বলে এরকম ভাষায়, আর ইউএসএ তে বলে চ্যাপ্টার 11 রিকনস্ট্রাকশনের জন্য কোর্টের কাছে অ্যাপ্লাই করে। আমাদের দেশ থেকে যারাই এক্সপোর্টে বিভিন্ন প্রতিষ্ঠানকে দিয়েছে, অনেকেই আপনার অনেক নামকরা প্রতিষ্ঠানই এই সমস্ত প্রতিষ্ঠানের কাছে তাদের বিকৃত টাকা যথাসময়ে তো পান নাই, এবং আগামীতে কিছু কিছু টাকা পাওয়া যাবে কিনা এগুলি নিয়ে এই মুহূর্তে সন্দেহের মধ্যে আছে। অর্থাৎ একটা
সার্বিক অর্থ ব্যবস্থাপনা, আর্থিক ব্যবস্থাপনা কর্পোরেট লেভেলে প্রচন্ডতম ধাক্কা খাটে। এবং আমাদের স্বদেশের বাজারও যারা দুটো জিনিস বেসিক্যালি এই করোনার প্রেক্ষিতে, একটা হলো এসেনশিয়াল আইটেম, ফুড আইটেম এবং মেডিকেল ফ্যাসিলিটি, বিশেষ করে আপনার মাস্ক, স্যানিটাইজেশন এবং অসুস্থ হইলে আপনার ওষুধপত্র কিনা, এই অগ্রাধিকার খাত ব্যতিরেকে কনজিউমার ডিউরেবল খাত, যেমন আপনি বলেছেন আজকে আপনার সিরামিকের ক্ষেত্রে, সিরামিক যেরকম একটা প্রায়োরিটি খাত না, এইসব ক্ষেত্রে যারা উৎপাদন করে সেখানে ভোক্তাদের স্পেন্ডিং বা তাদের খরচ এটা প্রায়োরিটির ক্ষেত্রে না থাকা, এখানে তারা তো তাদের পণ্য বিক্রি করতে পারবে না, বিক্রি অনেক দখল নাম। এর মধ্যে ব্যতিক্রম আছে, যেমন যারা আমাদের দেশে যেরকম টু হুইলার আমরা বলি, সেটা বাইসাইকেল হোক অথবা আমরা যেটাকে বলা হয় টু হুইলার আপনার হোন্ডা বা এই ধরনের যে সমস্ত ভেহিকল আছে, তাদের গ্লোবালি এবং বাংলাদেশেও এদের বিক্রি কার্য বেড়েছে। মেডিকেল আইটেমের যে ক্ষেত্রে এই অসুস্থ সেই সমস্ত আপনার বিক্রি বাণিজ্য বাড়বে, বাট তার মানে না সব ফার্মাসিউটিক্যাল কোম্পানি ভালো থাকে। যে সমস্ত আপনারা জানেন অনেক ক্ষেত্রে ডাক্তাররা তাদের চেম্বারে বসতে পারে নাই, অনেক রুগী দেখতে পারে নাই, সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আপনার কোন সময় আপনার ওষুধ কোম্পানিগুলো আপনার বিক্ষিপ্ত ভাবে হতে পারে, বাট কোনো ক্ষেত্রে অনেক ফার্মাসিউটিক্যাল কোম্পানি তাদের প্রোডাক্টের রিলেভেন্সের কারণে, সমসাময়িকতার কারণে তারা আবার চমৎকার তাদের পারফরমেন্স হতে পারে। এরকম বিভিন্ন সেক্টর ওয়াইজ আমরা যদি এগুলি দেখি, এটাই এত বিস্তৃত হয়ে বললাম। এক্সপোর্টের ক্ষেত্রে ধকল আছে ওই আপনার কিছু বিশেষ ক্ষেত্র ব্যতিরেকে, স্বদেশের বাজারও বিশেষ কয়টা সেক্টর ব্যতিরেকে আপনার সার্বিকভাবে ডিউরেবল গুডস এর ক্ষেত্রে, নন এসেনশিয়াল আইটেমের ক্ষেত্রে আপনার বাজারে আপনার বেচা কিনি যেহেতু কম, সুতরাং এই সমস্ত কোম্পানিকে আয় আপনার কমে গেছে। অবভিয়াসলি আয় যখন কমে যায়, যারা ব্যবস্থাপনার সাথে জড়িত তাদেরকে তাদের খরচ নিয়ন্ত্রণের দিকে তাকাতে হয়। খরচ নিয়ন্ত্রণের যে প্রধানতম শর্ত হলো, যদি এটা প্রোডাক্ট রিলেটেড হয়, যেটাকে আমরা ভেরিয়েবল কস্ট বলি বা ডাইরেক্ট কস্ট বলে, যদি সেটা প্রোডাক্ট রিলেটেড হয়, সেটা প্রোডাক্ট উৎপাদন না হলে হয়তো আপনার কমাইতে পারে। কিন্তু আনফরচুনেটলি বর্তমান যুগে ডাইরেক্ট কস্ট বা ভেরিয়েবল কস্ট বা প্রোডাক্ট কস্ট বলতে খুবই কমই থাকে, কারণ আপনার ভ্যালুয়েশনের যত পর্যায়ে ওয়েজেস গুলি মান্থলি আপনার যেহেতু এই করোনাকালীন সময়ে সরকারও চেয়েছেন এবং বিভিন্ন লেবার ল এবং দেশের রেগুলেশনের কারণে আপনার শ্রমজীবী মানুষকে তাদের এমপ্লয়িদের তাদের মাস তারা অফিসে না আসলো বা ফ্যাক্টরি বন্ধ থাকলো, তাদের বেতন ভাতা দিয়ে পরিশোধ করতে হয়েছে। সুতরাং ওয়েজেস থেকে অন্যান্য যত এমিনিটিস বা ওভারহেড যেটা আমরা বলি, সমস্ত খরচই আপনার অনেক ক্ষেত্রে বেড়ে গেছে। ট্রান্সপোর্টেশন কস্ট অনেক ক্ষেত্রে আপনার বিভিন্ন ওভারহেড খরচ আপনার বেড়ে গেছে। তো খরচ নিয়ন্ত্রণের যে সমস্ত খাতগুলি ব্যবস্থাপনার সাথে যারা জড়িত, তাদের হাতে খুবই কম সুযোগটা আছে। বাট তার মধ্যেও যারা এর মধ্যে আমরা যেটাকে বলি স্মার্ট, দোজ আর ইন্টেলিজেন্ট, দোজ আর আপনার তাদের কোম্পানির প্রতি যত্নশীল, তারা অবশ্যই তার মধ্যে একটা ওয়ে আউট বের করে নেন তাদের আয় এবং ব্যয়ের মাঝে সঙ্গতি রাখার জন্য। এই আয় ব্যয় সঙ্গতির মাঝেও একটা লিকুইডিটি ক্রাইসিস থাকবে, কারণ লিকুইডিটি ক্রাইসিস স্বাভাবিক এই সমস্ত ক্ষেত্রে এবং এটা গভীর থেকে গভীরতর আপনার হয় অনেক ক্ষেত্রে। তারপরেও এই ক্ষেত্রে সরকার অনেকগুলি স্টিমুলাস প্যাকেজ ডিক্লেয়ার করেছে, সেক্ষেত্রে কিছু কিছু সেক্টরাল স্পেসিফিক, কোনো ক্ষেত্রে আমরা সরকারি প্রণোদনা প্যাকেজ নিয়েও আরো আপনার কাছ থেকে শুনবো। আমরা ছোট একটা বিরতি নিয়ে আসি। দর্শক, এবার নিচ্ছে একটা বিরতি, ফিরে আসবো একটু পরে, আমাদের সঙ্গেই থাকুন। আবার স্বাগত কৃষি বিজনেসে। দর্শক, বিরতির আগে দেশের ব্যবসা বাণিজ্য পরিস্থিতি ও সিরামিক খাত নিয়ে কথা বলছিলাম। ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস বাংলাদেশ আইসিএবি সাবেক প্রেসিডেন্ট এবং শাইনপুকুর সিরামিক্স লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবিরের সঙ্গে আবার ফিরছি আলোচনায়। মোহাম্মদ হুমায়ুন কবির, বিরতির আগে আপনি প্রণোদনা প্যাকেজ নিয়ে বলছিলেন। আমরা জানি 19টির মতো প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে বিভিন্ন সেক্টরের জন্য, সেখান থেকে যদি আবারও আপনি শুরু করেন। আপনাকে ধন্যবাদ। বিরতির পূর্বে যে কথা বলছিলাম, এই বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান যেহেতু তার প্রোডাক্ট কস্টের পরিমাণ
এখন কম, ম্যাক্সিমামই ফিক্সড কস্ট বা অথবা পিরিয়ডিক কস্ট আমরা যেটা বলি, এতে কারণে তাদের লিকুইডিটি ক্রাইসিসের মধ্যে ভুগতেছে। একদিকে বিক্রি বেচা কিনা কম, অন্যদিকে যেহেতু তাদের ফিক্সড খরচ তাদেরকে কোম্পানিকে ভাসিয়ে রাখার জন্য, এফ্লোট করার জন্য, টিকিয়ে রাখার জন্য, কন্টিনিউটি রাখার জন্য কর্মকর্তা কর্মচারী বেতন সহ অন্যান্য খরচ, ইউটিলিটি খরচ তাদেরকে অবশ্যই তাদের সংস্থান করতে হচ্ছিল। এই ক্ষেত্রে সরকার এই ব্যবসা প্রতিষ্ঠানগুলি টিকিয়ে রাখার জন্য তাদের সামর্থ্য অনুযায়ী কিছু স্টিমুলাস প্যাকেজ ঘোষণা করেছে। আর্থিকভাবে এগুলি আমি সেই অ্যামাউন্টে নাই গেলাম, বা যেটা বলছিলাম এগুলি সেক্টরাল স্পেসিফিক। সাধারণভাবে দেশের জিডিপির একটা হলো যারা এক্সপোর্ট করেন, যেমন আমাদের আরএমজি সেক্টর, সেখানে তাদের সিংহভাগ একটা স্পেসিফিক অ্যামাউন্ট তাদের বরাদ্দ করা হয়েছে। এর বাইরে অন্যান্য সেক্টরগুলির ক্ষেত্রে এই প্রণোদনা প্যাকেজের সুবিধা, ঘোষিত সুবিধা পাওয়ার ক্ষেত্রে একটু সময় সাপেক্ষ ব্যাপার। আপনারা জানেন বাংলাদেশ ব্যাংক থেকে নীতি নির্ধারণ হয়, তারপর রেসপেক্টিভ আর্থিক পজিশনের সাথে তার সম্পর্কিত তার বোর্ড থাকে। সরকারি ব্যাংকগুলি একরকম, প্রাইভেট ব্যাংকগুলি একরকম, আর প্রতিটা ব্যাংকেরও নিজেদেরও তো লিকুইডিটি সার্বিক ব্যবস্থাপনায় ঘাটতি থাকতে পারে। তো আপনি যার সাথে ব্যবসা বাণিজ্য করেন সব ব্যাংকই যে আপনার স্টিমুলাস প্যাকেজ, প্রণোদনা প্যাকেজ আপনার সঠিক সময়ে বা সঠিক পরিমাণে আপনার দিতে আগিয়ে আসতে পারছে তা না। এর ক্ষেত্রে স্যাংশন এবং ডিসবার্সমেন্টের গ্যাপ আছে। অনেক ক্ষেত্রে স্যাংশন হয়েছে বা বিভিন্ন পর্যায়ে এটা ডিসবার্সমেন্টটা সঠিক সময়ে আপনার একটু জটিলতা থাকে। যে কোনো ক্ষেত্রে হোক, আপনার সিকিউরিটি ব্যাপার থাকে, ব্যাংক ক্লায়েন্ট রিলেশনশিপ থাকে, এবং তার অলরেডি চলমান যে ঋণ আছে তার সেখানে তার কি অবস্থা, এই সার্বিক দিক চিন্তা করে অনেক ব্যবসা বাণিজ্যে যে আপনার এই সমস্যা কাটিয়ে স্বাভাবিক পর্যায়ে ফেরত আসছে জুলাই বা তার অনুমান তা না। তারপরেও একটা বৃহৎ অংশ ব্যবসা বাণিজ্যের অংশ তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে। বাট এই ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টার মধ্যে যে তারা পুরোপুরি ভাবে করোনা পূর্ববর্তীকালীন সময় ফেরত যেতে পেরেছে তা, এটা প্রতিটা সেক্টরেই যেটা বললাম, যেমন কেনা বেচাও সেইভাবে ফেরত আসে না। কারণ যেহেতু যারা কনজিউমার তাদের ক্ষেত্রেও একটা এখন স্পেন্ডিং এ তাদের একটা প্রিকশন আছে, তারা দে বিকাম মোর কেয়ারফুল নাও, বিকজ এই সমস্ত দুর্যোগকালীন সময়ে সবাই একটু সেভিং প্রোন হয়। এক, আবার বিশ্ব ইয়েতে দেখেন, বিশেষ করে ইউরোপ আমেরিকাতে, মোর পার্টিকুলার আমেরিকাতে অনেক তাদের এমপ্লয়মেন্ট তারা বেকার হয়ে গেছে। তো ফলত কনজিউমার ডিমান্ড দেশে হোক বিদেশে হোক পূর্ববর্তী পর্যায়ে না পৌঁছা পর্যন্ত, এই আপনার ডিস্ট্রিবিউশন চ্যানেল আপনার স্বাভাবিক না হওয়া পর্যন্ত কেনা বেচা আপনার পূর্ববর্তী পর্যায়ে যে কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে এখন কল্পনা করা বা আশা করা ঠিক নয়। এটা সময় সাপেক্ষের ব্যাপার। দ্বিতীয়ত হলো, যদি বিক্রি যদি না আসে স্বাভাবিক পর্যায়ে, উৎপাদন পর্যায়ে সঠিক পর্যায়ে আসে না। উৎপাদন যদি সেভাবে কনজাম্পশন না হয়, সুতরাং আমদানিও সেভাবে হবে না। এই ডাটাটা আপনারা লক্ষণীয় দেখবেন জুলাই সেপ্টেম্বর কোয়ার্টারে আমাদের, যেটাকে আমাদের সরকার সফলতা মনে করে, আমরাও মনে করি তাদের ক্রেডিট পাওয়ার যোগ্য। আমাদের রিজার্ভ, ফরেন কারেন্সি রিজার্ভ বাড়তেছে। এখন রিজার্ভ বাড়তেছে যদিও আমাদের রিমিটেন্স বেড়েছে, তার অন্যতম একটা যোগান হলো আপনার আমাদের ইম্পোর্ট কিন্তু সেই রকম বাড়ে নাই। তো ইম্পোর্ট না বাড়ার কারণ হলো কারখানাগুলি উৎপাদনের পরিমাণ পূর্বতন পর্যায়ে নাই। যদি ইম্পোর্ট না হয় সুতরাং সেক্ষেত্রে উৎপাদন কম হয়। এটাই হলো আপনার একটা চক্রাকার, একটা সাইক্লিক্যাল আপনার হোল ইকোনমিতে এইভাবে চলতেছে। সুতরাং যেহেতু ইম্পোর্ট যদি কম হয়, সরকারের রেভিনিউ কমবে, উৎপাদন কমবে, উৎপাদন করলে বিক্রি কমবে, বিক্রি কম আপনার কোম্পানিগুলি সেভাবে প্রফিটেবিলিটি থাকে না। তো এই ক্ষেত্রে এখন সবারই ক্ষেত্রে প্রয়োজন হলো টিকে থাকার সংগ্রাম। ব্যক্তি পর্যায়ে যেরকম, তেমনি ব্যবসা বাণিজ্যগুলির ক্ষেত্রেও এখন অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠানই যারা চালু রাখার চেষ্টা করেছেন তারা টিকে থাকার সংগ্রামে এখন আপনার আছে। আমি এই কোম্পানি, যেটাকে আমরা ইংরেজিতে বলি যে টু কিপিং দ্য কোম্পানি অ্যাফ্লোট ইজ দি রাইট নাও, একটা আমাদের সেই অ্যাঙ্গেলে আপনার সেই ফোকাসে কাজ করা হচ্ছে। এবং কোনো কোম্পানি যদি দুর্যোগ থেকে তারা কন্টিনিউটি অপারেশন রাখতে পারে, একদিন এই আশায় যে এই করোনাকালীন আপদকালীন সময় একদিন বিশ্ব থেকে আপনার চলে যাবে, এবং তখন স্বাভাবিকভাবে তখন যদি টিকে রাখা যায়, তখন এই কোম্পানিগুলো আপনার তাদের স্বাভাবিক পর্যায়ে কার্যক্রমে আসবে। আপনার বক্তব্য উপস্থাপনা এক জায়গায় বলছেন দ্বিতীয় ওয়েভ, সেকেন্ড ওয়েভের কথা। হ্যাঁ,
যখনই একটা কার্যক্রম শুরু করা হয়েছে জুলাই সেপ্টেম্বর থেকে আশা করা হয়েছিল যে এটা হয়তো একটা স্বাভাবিক পর্যায়ে আসবে, বাট যেহেতু এখন আমাদের রপ্তানি বাজারে আপনারা জানেন ইউরোপ এবং আমেরিকাতে আবার এটা সেকেন্ড ওয়েভ দেখা দিয়েছে, আমাদের এখানে সেরকম এখনো ওই পর্যায়ে যায়নি স্বদেশের বাজারে, বাট রপ্তানি বাজারগুলিতে ইউরোপ আমেরিকাতে আপনার এটা আবার প্রচন্ডভাবে ধাক্কা এসছে এবং এটার ইম্প্যাক্টটা সেখানকার ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রেও এটা চরমভাবে আঘাত আনবে। এবং যদি আঘাত হয়, আমি যেটা আমার প্রাথমিক বক্তব্যে বলেছি, যাদের সাথে ব্যবসা বাণিজ্য শুরু করা হয়েছে আগামীতে টার্মস অফ পেমেন্ট এবং রপ্তানি করা শুধু ইম্পর্টেন্ট না, রপ্তানি করে টাকাটা এগ্রিড টার্মস অনুযায়ী ফেরত পাওয়া, এটা একটা অধিকতর আপনার চ্যালেঞ্জের মুখে পড়বে এখানকার রপ্তানিকারী প্রতিষ্ঠানগুলি। এই ব্যাপারে আমি মনে করি সরকারের শুধু স্টিমুলাস প্যাকেজ এনাফ, বিভিন্ন নীতি, বিভিন্ন যে পলিসি যেগুলি এক্সিস্টেন্স আছে এগুলি থরলি আপনার রিভিউ করা দরকার এই সমসাময়িক প্রেক্ষিতে। কারণ কিপিং দি ক্লোজ আপনার মনিটরিং এই বর্তমানে এই সিচুয়েশন, এই শুধু স্টিমুলাস প্যাকেজ দিয়ে সার্ভাইভ করানো সম্ভব হবে কিনা আমি জানি না। এটা যদি যেমন এই ফরেন এক্সচেঞ্জ 1947 আমাদের অ্যাক্ট আছে, এইটার ক্ষেত্রে 180 দিন 360 দিন এই সমস্ত ব্যত্যয়ের কারণে অনেক ব্যবসা প্রতিষ্ঠানকে নাজেহালের মধ্যে এবং নন কমপ্লায়েন্সের মধ্যে ফেল। এই স্টিমুলাস প্যাকেজ ও শর্ট টার্ম গভর্নমেন্ট 1 বছরের জন্য বা কোনো কোনো ক্ষেত্রে তার থেকে স্বল্পকালীন সময় দিয়েছে, কিন্তু যেহেতু এই 1 বছর বা 6 মাসের মধ্যে এই দখলকে কাটিয়ে উঠতে পারবে না, সুতরাং এইটার একটা লং টার্ম ইমপ্লিকেশনের ক্ষেত্রে এখনই পলিসি ফ্রেমারদেরকে চিন্তা করতে হবে এবং এর ব্যাপ্তিটা, স্টিমুলাস প্যাকেজের ব্যাপ্তিটা কিভাবে যাতে সঠিকভাবে প্রোডাক্টিভ সেক্টরে আপনার রাখা যায়। এটা বসে বসে যেটাকে আমরা বলি ঘরে বসে বসে খেলে আপনার তো জিনিসটা হবে না, ওই স্টিমুলাস প্যাকেজে কোনো কার্যকারিতা থাকবে না। ওই সমস্ত প্রতিষ্ঠান যারা টিকে থাকবে এবং তারা আগামীতে অর্থনীতিতে অবদান রাখবে, তারা যাতে এটা সত্যি তাদের এটার বেনিফিটটা নিয়ে আগামীতে যদি যখন তার রিটার্ন আসবে সেই সাথে ম্যাচ করে যদি এই রিপেমেন্টের সুযোগ রাখে। আর অবভিয়াসলি সারা দুনিয়াতে এখন ইন্টারেস্ট কস্ট অফ ফান্ড আপনার সরকারি পর্যায়ে কোনো কোনো জিরো বা তার সামান্য 1-2% ক্ষেত্রে, আমাদের দেশে সেই পর্যন্ত এখনো আপনার সরকার ঘোষিত 9% বা অনেক ক্ষেত্রেই অনেক যারা লিজিং কোম্পানিগুলি আছে তাদের ক্ষেত্রে লোন এই 9% মধ্যে নাই। অনেকের ক্ষেত্রে এটা 17%, 14% এর উপরও আছে, অনেকের ক্ষেত্রে 19% পর্যন্ত কম্পাউন্ডিং ইফেক্ট আছে। এগুলি এই ক্ষেত্রে অনেক ব্যবসা প্রতিষ্ঠান তাদের এই আগামী দিনে এই একটা ডেট ট্র্যাপের মধ্যে পড়ে যাবে এবং আদারওয়াইজ যদি তারা ভায়াবল বা ইচ্ছা থাকো এই ডেট রিস্ট্রাকচারিং এর জন্য বাংলাদেশে এই পলিসি ফ্রেমারদের এখনই চিন্তা করা উচিত। এটা যদি না করতে পারে আমি মনে করি এটা সমূহ বিপদ হবে আগামী দিনে আপনার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে পরিচালনার ক্ষেত্রে। আর আরেকটা প্রসঙ্গে আমি যেটা বলি, যেহেতু বাস্তবের ক্ষেত্রে হলো আপনি ইন্ডিভিজুয়াল ক্ষেত্রে হিউম্যানিটেরিয়ান হওয়া যায়, মানবিকতা, লাইভলিহুড বাঁচিয়ে রাখা, কিন্তু কর্পোরেট পর্যায়ে যদি আপনার একটা এখানে একটু একটা পার্থক্য, কোম্পানি যদি সেটা আপনি সেটা যদি আপনার ভায়াবল না, ইকোনমিক্যালি ভায়াবল না হয়, সেটা এইসব ক্ষেত্রে এই স্টিমুলাস প্যাকেজ বলেন, আমি যে সমস্ত কথা বললেন, পলিসি সাপোর্ট বলেন, রিভিউ করে যত কিছু করে, এটা অপাত্রে দানের মতো, সেই বেনিফিটটা সত্যিকার অর্থে লং টার্মে আপনার সার্বিক অর্থনীতির কোনো কাজে আসে। এটাও একটা প্রুডেন্সিয়াল, এটাও একটা আপনার ওয়াইজ একটা থট প্রসেস এখানে দরকার। অ্যাকচুয়ালি সেক্টরাল যখন আসে, সেক্টরের মধ্যেও সেখানে বুঝতে হবে আপনাকে এটাকে, যেটা বলে যে বড়োয়ার বা প্রসপেক্টিভ বড়োয়ার তার এই প্রসপেক্টিভ বড়োয়ারের ক্ষেত্রে আপনার তার যেটাকে বলে তার টিকে থাকার সংগ্রামে তার প্রতিষ্ঠানের আগামী দিনে সত্যি সেরা ইকোনমিক ভ্যালুয়েশন ঘটবে কিনা, টিকে থাকতে পারবে কিনা, সেগুলিও বিবেচনা দেখা। অর্থাৎ অতীতের তুলনায় বরং ভবিষ্যৎমুখী কর্ম পরিকল্পনা থাকা উচিত আপনার। সেটা না হলে, দৃষ্টিভঙ্গিটা যদি আমরা ভবিষ্যৎমুখী না করে
আপনার একটা মেজর ধকল আসবে। অবশ্যই আমি মনে করি জনাব মোহাম্মদ হুমায়ুন কবির, আজকে আমাদের হাতে একদমই সময় নেই। আমরা প্রত্যাশা করব আপনার দিক নির্দেশনাগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবশ্যই ভেবে দেখবেন, সে প্রত্যাশা নিয়ে শেষ করছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে দর্শক শ্রোতা দর্শক, এতক্ষণ দেশের ব্যবসা বাণিজ্য পরিস্থিতি ও সিরামিক খাতে নানা দিককরণে কথা বলছিলেন ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস বাংলাদেশ আইসিএবি সাবেক প্রেসিডেন্ট এবং শাইনপুকুর সিরামিক্স লিমিটেড প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির। দর্শক, নিচ্ছি আরও একটা বিরতি। বেলা 1:30 আবার ফিরে আসবো 21শে বিজনেসে আরও আয়োজন নিয়ে। আমাদের সঙ্গেই থাকুন।